বলি এই 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 বয়সে কি ছেলে মানুষই হচ্ছে? পাট কাটি কি মুগুর নাকি? আজ যা পাট কাঠি কাল তাই তাল গাছ, বুঝেছো? না, বুঝিনি। তবে আজ যে পাগল কাল সে উন্মাদ, এটা জানি। হ্যাঁ, গিন্নি, জীবনের ধন কিছুই ফেলা যায় না, এটা জানো তো? জানি না আবার, হাড়ে হাড়ে জানি। নইলে এই বয়সে পাট কাঠি দিয়ে কেউ মুগুর ভাজে? ছোটবেলায় কত কুস্তি লড়েছি, আজ সে কথাটা মনে পড়ে গেল গিন্নি। ভাবলাম পাটকাঠি দিয়ে শুরু করা যাক না, পরে না হয় লোহার মুগুর নেব। মুগুর চোখে দেখেছো কোনোদিনও? তোলা তো পরের কথা। না তো, তাই তো পাটকাঠি দিয়ে শুরু করলাম। মুগুর না ভাজলে বুঝি পালোয়ান হওয়া যায় না? বাহ বাহ, চমৎকার একটা যুক্তি দিলে। দড়না টেনেই কেউ যদি মাঝি হয়ে যায় তবে তো নৌকোয় কেউ উঠবে। বুঝেছি, ঘাট হয়েছে বাবা, এই ভুল আর করবো না, কথা দিলাম। মন্ত্রী, একটা জরুরি কাজে কাউকে কয়েকদিনের মধ্যেই বর্ধমান যেতে হবে। সেখানকার মহারাজকে একটা খুব গোপনীয় পত্র পৌঁছে দিতে হবে। তা মন্ত্রী বলো তো, এই কাজের দায়িত্ব কাকে দেওয়াটা ঠিক হবে? আমার মনে হয় মহারাজ, মন্ত্রী এই কাজের জন্য সবচাইতে নির্ভরযোগ্য ব্যক্তি, তাকেই এই কাজে পাঠানো হোক। গোপাল, এটাই তোমার দোষ। মহারাজ কাকে পাঠাবেন তা ঠিক করবে হয় তিনি, না হয় আমি। তুমি মাঝখান থেকে ফোন কাটছো কেন? মন্ত্রী, ভুলে যেও না, এটা প্রকাশ্য রাজসভা। গোপাল তার বক্তব্য পেশ করেছে মাত্র। মহারাজ, বর্ধমানে যাওয়াটা তো এবার কোনো দামি জিনিস বা সোনাদানা নিয়ে যাওয়া নয়, গোপনীয় চিঠি। তাই এই নিরীহ কাজের উপযুক্ত লোক মন্ত্রী নিজেই। এই কাজের জন্য যাতে আপনি মন্ত্রীকে নির্বাচন করেন, আমি সেই কথাটাই মহারাজকে বলেছি। এবার মন্ত্রী বলুক, আমি কি খুব খারাপ কথা বলেছি মহারাজ? শুধু খারাপ কথাই নয়, অত্যন্ত কুরুচির পরিচয় দিয়েছ গোপাল। সোনাদানা যদি যেতই, তবে কি সেটা নিয়ে যাওয়ার জন্য আমি উপযুক্ত নই? গোপাল কি বোঝাতে চেয়েছে সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। এই দেখুন, একটা সহজ কথা কিভাবে মন্ত্রী একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিল। আমি বলতে চেয়েছিলাম, সোনাদানা নিয়ে গেলে রাস্তায় চোর ডাকাতের ভয় থাকে, এমনকি প্রাণের মায়াও মাঝে মাঝে ত্যাগ করতে হয়। কিন্তু একটা চিঠি নিয়ে গেলে তার কি কোনো মূল্য ডাকাতদের কাছে আছে মহারাজ? কিন্তু এই সাধারণ কথাটাই মন্ত্রী তার অসাধারণ বাগ্মিতায় ঠিক উল্টো পথে চালিত করলো। মহারাজ, এই ব্যাপারে আমার আর কিচ্ছু বলার নেই, এই আমি চুপ করলাম। আপনি যে সিদ্ধান্তই নেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। তাহলে আমিই বলি, কে যাবে? গোপাল ঠিক কথাই বলেছে, এটি রাজকার্যের মধ্যেই পড়ে। তাই মন্ত্রীকেই আমি নির্বাচিত করছি এই কাজের জন্য। কি মন্ত্রী, রাজি তো? আমি আর কি বলবো মহারাজ, গোপালই তো আমার হয়ে সব বলে দিয়েছে। সহজ করে কথা বলেন না কেন? আপনি যাবেন কি যাবেন না সেটা মহারাজকে স্পষ্ট করে বলে দিন না। আগে গোপাল যখন চাইছে তখন আমিই যাব মহারাজ। আপনিও সেটাই চাইছেন, তাই আমার কাজ আমাকে বুঝিয়ে দিন, আমি যাওয়ার জন্য প্রস্তুত। উত্তম উত্তম, তাহলে যাওয়ার জন্য তৈরি হও, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। বাহ 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 বাহ, কি চমৎকার চেহারা! তোমরা সবাই দেখো, দেখো, এই না হলে পালোয়ান। খুব খুশি হলাম তোমার খেলা দেখে, খুব খুশি। মহারাজকে খুশি করতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেল। তা তুমি তো কুস্তি করো? আগে হ্যাঁ মহারাজ, 10 রাজ্য ঘুরে অনেক পালোয়ানের সঙ্গে কুস্তি করেছি, কিন্তু আমার কাছে কেউ দাঁড়াতেই পারেনি, সবাইকে কাট করেছি। এখন খুঁজে দেখছি আর কেউ বাকি আছে কিনা। মহারাজের জয় হোক। আমাদের মহারাজ আপনাকে এই গোপনীয় পত্র দিয়েছেন, সেটা দিতেই আমার এখানে আগমন। আপনি উত্তর দিলেই আমি আবার ফিরে যাব। দাও, পত্রটা দাও। ততক্ষণে তুমি এই পালোয়ানের শরীরটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন মন্দিরের দেওয়ালে আঁকা মূর্তি। পালোয়ান, ইনি কৃষ্ণনগরের মন্ত্রী। ওনাকে খেলা দেখাও, দেখাও দেখাও।
বাহ বাহ, কি সুন্দর তোমার শরীর। মহারাজ ঠিকই বলেছেন, এই শরীর যেন মন্দিরের ভাস্কর্য। তা তুমি কি কুস্তি লড়ো? আরে ওর মুশকিলটা হলো 10 রাজ্যের কেউই ওর সঙ্গে কুস্তিতে পেরে ওঠেনি। তাই ও আর কেউ বাকি আছে কিনা তাই খোঁজ করছে। তা তুমি জানো এমন কোনো পালোয়ান আছে কিনা যে ওর সঙ্গে লড়তে পারে? হ্যাঁ, একজন আছে, সে নিজেকে মস্ত পালোয়ান মনে করে। মহারাজ, তার নাম হয়তো শুনেছেন। কে বলতো? আমি চিনি এমন কোনো পালোয়ানের নাম তো মনে পড়ছে না। না, আগে তার নাম গোপাল ভাঁড়। গোপাল মানে তোমাদের রাজ্যের ভাঁড়? হ্যাঁ, তাকে তো চিনি। সে আবার কবে থেকে কুস্তিগির হলো? হ্যাঁ, মহারাজ, গোপাল জীবনে অনেক কিছুই করেছে। প্রথমে কুস্তিগির হওয়ার চেষ্টা করেছিল, সেখানে সবার কাছেই হারতে হারতে নাপিত হলো। সেখানেই এর চুল কাটতে গিয়ে ওর কান কাটে, আবার এর গোপ কাটতে গিয়ে ওর মাথা মুড়িয়ে দেয়। তারপর আমাদের মহারাজকে ভালো মানুষ পেয়ে তার ভাঁড় হয়ে গেল। তবে শুনেছি ওনাকে এখনো কুস্তির আখড়ায় যায়। কি বলছো? মানে কিছুই তো বুঝতে পারছি না। গোপাল কখনো কুস্তি করতো এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, আপনার পালোয়ানকে বলুন ও যেন বলে সে কৃষ্ণনগরের পালোয়ান গোপাল ভাঁড়ের সঙ্গে লড়তে চায়। এই কথা রটিয়ে দিলেই দেখবেন গোপাল রাজি হয়ে যাবে। এ ব্যাপারে আমি আপনার সঙ্গে বাজি ধরতে পারি, আর এই রটনার কাজটা আপনিই করবেন। কে এই গোপাল ভাঁড়? আমি ওকে কিসে সব হাড় গোড় ভেঙে দেব। না না, তা করতে যেও না পালোয়ানজি, প্রাণেই মেরো না। দেখো পালোয়ান, গোপাল যেন প্রাণে বেঁচে থাকে। হ্যাঁ, মাটিতে বারবার ফেলো, কিন্তু দেখো ওর যেন কোনো গুরুতর আঘাত না লাগে। বুঝেছো তো? যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী, এই কাকে নিয়ে এসেছো? এরকম চেহারা তো সচরাচর দেখা যায় না। এ কি পালোয়ান? কুস্তি করে? আগে হ্যাঁ মহারাজ, এর শরীরের পেশি দেখলে মন ভালো হয়ে যাবে, দেখবেন নাকি? নিশ্চয়ই মন্ত্রী, দেখবো। পালোয়ান, দেখাও তো তোমার এই সুগঠিত পেশির খেলা। এই দেখুন আমার শরীর কেমন কথা বলে। বাহ 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 বাহ, এ কি শরীর নাকি পাহাড়! সবার শরীর যদি এমনটা হতো। মহারাজ, আপনি প্রীত হয়েছেন শুনে আমি ধন্য হয়ে গেলাম। তা তোমার এখানে আগমনের কারণ? মহারাজ, 10 রাজ্য ঘুরে এমন কোন পালোয়ান পেলাম না যে আমার সঙ্গে কুস্তিতে জয়লাভ করেছে, তাই এখানে এলাম। এখানে কেন? মানে সেরকম পালোয়ান এখানে আছে বলে তো শুনিনি যে তোমার মতো ভীমের সঙ্গে লড়াই করতে চায়। মহারাজ, শুনেছি আপনার সভায় গোপাল ভাঁড় বলে একজন পালোয়ান আছে। আমি তার সঙ্গে লড়তে এসেছি। তাকে হারাতে পারলে কোনো রাজ্যেই আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। হ্যাঁ, কি 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 বললে তুমি? গোপাল ভাঁড় সে লড়বে তোমার সঙ্গে কুস্তি? এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? নিশ্চয়ই আমার মন্ত্রী। মহারাজ, এমন কাজ আমি করতে পারি? গোপাল আমার কতদিনের সহকর্মী, তার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইবো? এটা হতে পারে? পালোয়ান, কে তোমাকে গোপালের নাম বলেছে? সে যে পালোয়ান সেটাই বা তোমাকে কে বলল? বর্ধমানে সবাই মহারাজ, ওরা বলল গোপাল মস্ত পালোয়ান। ওকে যদি তুমি পরাজিত করতে পারো তবেই বুঝবো তুমি সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর। মহারাজ, এই কথাটা পালোয়ানজি ভুল কিছু বলেনি। আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি। আর পালোয়ান যখন চাইছে, হয়তো অনেকেই তাই চেয়েছে, তাই আমি রাজি মহারাজ। কি বলছো তুমি গোপাল? এই ভীমের মতো পালোয়ানের সঙ্গে তুমি লড়াইটা করবে আর তোমার মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকবো আমি? না 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 না, সেটা হতে পারে কখনো? মহারাজ, এই লড়াইয়ের সঙ্গে আমাদের রাজ্যের সম্মান জড়িয়ে আছে। গোপাল যদি পরাজয়ের কথা চিন্তা করে পিছিয়ে যায় তবে তা খুবই অসম্মানের হবে।
আমার মনে হয় গোপালের রাজি হয়ে যাওয়া উচিত। তুমি তো বলেই খালাস, কিন্তু এই ভীম বাহাদুরের সঙ্গে কুস্তি লড়তে গিয়ে যদি গোপালের প্রাণ সংশয় হয়, তার দায়িত্বটা বা দায়টা কে নেবে? হ্যাঁ, না মহারাজ, আমি কুস্তিগীর, উনি নই। গোপাল ভাঁড়কে শুধু 2 পাক আকাশে ঘুরিয়ে আলতো করে মাটিতে শুইয়ে দেব, আমি আপনাকে কথা দিলাম। মহারাজ, এর উল্টোটাও তো হতে পারে, আপনি দুশ্চিন্তা করবেন না। দাদু, তুমি নাকি কুস্তি করবে এক পালোয়ানের সঙ্গে? তুই কি করে জানলি? আমি কেন, সারা নগর জানে, আমি তো সেখান থেকেই শুনলাম। কি বলছে রে লোকে? নিশ্চয়ই আমাকে নিয়ে হাসাহাসি করছে। তা একটু করেছ বটে, তবে সবাই চাইছে তুমি জিতে কৃষ্ণনগরের সম্মানটা রক্ষা করো। কিন্তু তুমি পারবে কি করে? ওই পালোয়ানের চেহারাটা তো পাহাড়ের মতো। ওরে, চেহারা থাকলেই কি জেতা যায়? প্রকৃতি কি মানুষকে মস্তিষ্ক দেয়নি রে? তার তবে কাজটা কি? দাদু, তুমি কিন্তু আবার লড়াই করতে যেও না। পালোয়ানকে কিন্তু সামনাসামনি পটকানো খুব সহজ হবে না। তা জানি, কিন্তু বুদ্ধিং যস্য বলং তস্য, বুদ্ধিটা একটু খাটা, ঠিক পথ পেয়ে যাবি। তুমি ভাবো, আমরা কাজটা করে দেব। একটু ভেবে তারপর তোদের বলবো। আচ্ছা। এবার গোপালকে কে বাঁচায় দেখি। ওর হাড় বার করে পালোয়ান শাহী কাবাব বানাবে বলে শুনলাম। দারুণ খেতে হবে কিন্তু। তোরা সবাইকে বলে দিয়েছিস তো? বলবি যে গোপালই এই কুস্তিগিরকে লড়াই করতে আমন্ত্রণ করেছিল। এই কুস্তিগির 10 রাজ্যের যত পালোয়ান আছে তাদের পরাজিত করে এখানে এসেছে গোপালের সঙ্গে লড়বে বলে। সে কথা জানতে আর কারো বাকি নেই, সবাই জানে। লোকে তো বলা বলি করছে এবার গোপালের পঙ্গু হওয়ার দিন এসে গেছে। এ কথাও বলছে যে গোপাল নাকি বাকি জীবনটা বিছানাতেই কাটিয়ে দেবে। ভালোই হবে, ওর বুদ্ধি আর মহারাজের কোনো কাজে লাগবে না। বেটা লজ্জায় আর কথাই বলতে পারবে না, বোবা হয়ে যাবে। আর মহারাজকে বুদ্ধি দিয়ে আমি বড়লোক হয়ে যাব। দেখে নিন, এই সেই পালোয়ান যার সঙ্গে গোপালের লড়াই হবে। সবার কিন্তু আশা চাই। এটা গোপাল কি করলো? এই ভীমের মতো পালোয়ানের সঙ্গে কুস্তি করবে আমাদের গোপাল ভাঁড়? এ তো আত্মহত্যা করার সামিল। গোপালের মতন বুদ্ধিমান মানুষ শেষ পর্যন্ত এভাবে মরবে, এটা কিন্তু মানা যাচ্ছে না। বলি তখনই পই পই করে বলেছিলাম পাট কাঠি দিয়ে মুগুর ভেজো না। কোথা থেকে কি হয়ে যায় দেখলে তো? তুমি চিন্তা করো না তো, লড়ার অনেক কায়দা আছে, তুমি তার সবটা জানো না। আমি তো কিছুই জানি না। যখন হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকবে তখন তো সেবা আমাকেই করতে হবে। কেউ এসে কি কোনো খোঁজ নেবে? কেউ এসে কি কিছু করে দিয়ে যাবে? আমি কারো সেবা নেই না গিন্নি, বরং অন্যের সেবা করি। সে যাকে, এখন যা বলি সেটা ভালো করে শোনো। এই তোরাও শোন। আমি তো জানি রাখে গোপাল, মারে কে। এমন একটা বুদ্ধি বার করবে যে ওই বেটা পালোয়ান পালাতে বাধ্য হবে। আগে কথাটা তো শোনো। গিন্নি, তোমার ভাঁড়ারে যত গুড় আছে তা পুঁটির বাবার হাতে দিয়ে দাও। কুস্তিতে গুড় কেন লাগবে ঠিক বুঝলাম না তো। আগে কথাটা শোনোই না, তারপর যা বলার বলবে। আগে দুঃখিত। হ্যাঁ, যা বলছিলাম। গিন্নি শোনো, তোমার হাতে যত গুড় আছে তা নিয়ে জামাই যাবে লড়াইয়ের মাঠে। যেখানে কুস্তির দাগ কাটা আছে সেখানকার মাটিতে গোল করে গুড় ছড়িয়ে রাখবে, মাটির সঙ্গে মিশিয়ে। কেউ যেন তা আগে থেকে বুঝতে না পারে। আর গুলটে, তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? দাদু, কোন কাজটা আমরা পারিনি, তুমি যেভাবে বলবে সেভাবেই করব। বেশ, তবে একটা কাজ কর, পিঁপড়ে ভর্তি কিছু মাটি নিয়ে আসতে পারবি? বেশ অনেকটা। মাঠের গুড় পেলে যেন তাড়াতাড়ি তারা গুড়ের মধ্যে ঢুকে যায়। কিরে, পারবি তো? পিঁপড়া ভর্তি মাটি তো আমাদের বাগানেই আছে। মাটিটা ঝুড়ো, একটা ঠোঙায় করে নিয়ে যেতে হবে। তুই ওই মাটিতে বেশ কিছুটা গুড় ছড়িয়ে আয়। কাল সকালের আগেই ওই মাটি আমাকে ঠোঙায় করে দিয়ে দিস, কেমন?
বুঝেছি বুঝেছি, আমি কাল কেউ ঘুম থেকে ওঠার আগেই পিঁপড়ে ভর্তি মাটি তোমাকে দিয়ে যাব। সাব্বাস ছেলে। কাজটা কিন্তু ভালো হলো না মহারাজ, এটা মন্ত্রী চালাকি বলেই মনে হচ্ছে। আমি তা জানি রানী। গোপালকে পঙ্গু করে দেওয়ার জন্যই ওই পালোয়ানকে এখানে ডেকে এনেছে, কিন্তু গোপাল যে কেন রাজি হতে গেল? ও তো না করলেই হয়ে যেত। মহারাজ, গোপাল নিশ্চয়ই কোনো উপায় বার করে রেখেছে। ওহ, তোমার কথাই যেন সত্যি হয় রানী, আমাদের গোপালের যেন কোনো ক্ষতি না হয়। এসে গেছি, হাতে গুড় নিয়ে। ধারে কাছে কেউ নেই, এবারে গুড় ছড়িয়ে দিতে হবে। ওই তো গাছটা, ওর মাটিটাই পিঁপড়ের বাসা ভর্তি। এবার আরো গুড় ছিটিয়ে দিলাম, কত খাবি খা। কাল সকালে কিন্তু কাজের কাজটা করতে হবে। কিরে, বুঝলি রে লক্ষ্মী পিঁপড়ের দল? যাক, কুস্তির জায়গাটা একেবারে গুড়ে মাখামাখি করে দিয়েছি। কাল এমনিতেই এমন পিঁপড়ে আসবে যে পালোয়ানের পালানো ছাড়ার কোনো পথ থাকবে না। রানী, ও রানী, আমার খুব কষ্ট হচ্ছে গোপালের জন্য। আমি তো প্রার্থনা করেই যাচ্ছি যেন গোপালের জয় হয়। কি করে সম্ভব সেটাই তো বুঝতে পারছি না। তুমি বুঝেছো? না, তা বুঝিনি, তবে গোপালের মুখে কোনো ভয়ের চিহ্নই দেখতে পাচ্ছি না। তার মানে ও একটা উপায় বার করেছে। আপনি এ বিষয়ে চিন্তা করবেন না মহারাজ। আমার একদিকে আছে আমাদের গোপাল, যাকে আপনারা ভাঁড় বলেই জানেন। খুব ভালো কথা বলে, সেটা কতটা কাজের আর কতটা অকাজের সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি, অন্তত মহারাজের সামনে। উনি সবই জানেন। শুনলে রানী, গোপালকে কি রকম অপমান করছে মন্ত্রী? আমার ইচ্ছে করছে না গিয়ে ওর কানটা মুলে দিই। তা আমাদের গোপাল ভাঁড়ের খুব নামডাক, তা আপনারা সবাই জানেন। তা শুনে এই পালোয়ান সুদূর দেশ থেকে এখানে এসেছে গোপালের সঙ্গে কুস্তি লড়ার জন্য। আর হ্যাঁ, গোপাল এই পালোয়ানের সঙ্গে লড়ার ইচ্ছেতে রাজি হয়ে যায়। আজ তাই পরীক্ষা হবে। আসুন আমরা এখন এই কুস্তি দেখি। এই দেশ, এই রাজ্য আমার জন্মস্থান, তার সম্মান বজায় রাখতে আমি লড়াইতে রাজি হয়েছি। কিন্তু কুস্তি শুরুর আগে আমি দেশের মাটিতে একবার প্রণাম করতে চাই, যদি এই সুযোগ আর আমার সামনে না আসে। তাই শুনলে রানী, শুনলে গোপাল কি বলল? সত্যি ওর মতো দেশপ্রেমিক আমি কখনো দেখিনি। সাবাস, সাবাস গোপাল। মহারাজ, এক্ষুনি কুস্তি শুরু হবে, আপনি মন দিয়ে গোপালের লড়াই দেখুন। যতক্ষণ আমার ধরে প্রাণ আছে ততক্ষণ এই মাটির অসম্মান আমি হতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা। কারোর সাধ্য নেই এই কাজ থেকে আমায় বিরত করতে পারে। দেশের ভূমি প্রণাম আমার হয়ে গেছে, এবার আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। এসো হে পালোয়ান, দেখি তোমার দেহে কত শক্তি আছে। তোমার সঙ্গে কুস্তি লড়তে হচ্ছে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে। কত ইয়া বড়া বড়া চেহারার পালোয়ানকে আমি মাথায় তুলে মাটিতে ফেলে দিয়েছি, আর তুমি তো তাদের কাছে নস্যি। ধরবো আর মাটিতে আছাড় মারবো। আরে পালোয়ান, কাছে তো আগে এসো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। মরে গেলাম, মরে গেলাম, বাপরে বাপরে, এত পিঁপড়ে করতে গেল। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। গোপাল গোপাল গোপাল। না না, আমি আর পারছি না, আমি আর পারছি না। পালাই পালাই পালাই, আমি লড়বো না, আমি পালাবো, আমি পালাবো। আরে, আরে
মাঠে পালোয়ান পালাচ্ছে, এও কি সম্ভব রানী? সব সম্ভব। গোপালের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয় মহারাজ। আমার সঙ্গে লড়াই করতে গিয়ে ভয় পেয়ে পালোয়ান মাঠ ছেড়েই পালালো। মহারাজ, তাহলে এই লড়াইতে কে জিতলো? এ আবার তুমি জিতেছো। আর শুধু তাই নয়, তুমি কৃষ্ণনগরের সম্মান রেখেছো। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আরে ও পালোয়ান, কি আশ্চর্য! তুমি মাঠ ছেড়ে পালালে কেন? এখন আমি মুখ দেখাবো কেমন করে? মাথা খারাপ, পিঁপড়ের সঙ্গে লড়বো কেমন করে? আরে আমি তো সেটাই বলছি। গোপাল তোমার সামনেই একটা পিঁপড়ের মতো, আর ওর ভয়ে তুমি মাঠ থেকে পালিয়ে এলে, এই তোমার সাহস! ছি ছি ছি। ওসব বড় বড় কথা আমাকে বলে লাভ নেই। পিঁপড়ের কামড় আমি খেতে পারবো না। তুমি একটা হতচ্ছাড়া, আমাকে পিঁপড়ের কামড় খাওয়ালে? তুমি আমার বুকে এসো গোপাল। এই অসম্ভব ব্যাপারটা কি করে ঘটালে তা আমি কিন্তু এখনো বুঝতে পারিনি। আমি পেরেছি, আর এই জন্যেই গোপালকে রক্ষা কারো পক্ষে সম্ভব নয়। তুমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছো? হ্যাঁ, আমি তো মাছগুলো সব ফেলে দিয়েছি। হ্যাঁ, এখন যাচ্ছিলাম সাদা থান কাপড় কিনতে। হ্যাঁ, আচ্ছা, আমার পাটকাঠি দুটো কোথায় গেল বলো তো? এখানেই তো রেখেছিলাম। ওই দেখো, ওই যে দুটো মুগুর কিনে এনেছি। হ্যাঁ, তুমি যে এত বড় কুস্তিগীর তা তো আগে জানতাম না। হ্যাঁ, এখন জেনেছি, তাই তো নিয়ে এলাম গো। এই মুকুর দুটো তোমায় আমি উপহার দিলাম। ওরে বাবা, এর কেমন ঝড় এলো রে! সব উড়িয়ে নিয়ে চলে গেল। মাথা বাঁচাবো, আরে না ঘরের জিনিসপত্র বাঁচাবো, আরে কোনটা ছেড়ে কোনটা বাঁচাই এই বুঝতে পারছি না। উফ, আমাদের সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ব্যাপার কি মহারাজ? আপনি ওরকম মুখ ভার করে বসে আছেন কেন? তা মুখ ভার করে থাকবো না তো কি আনন্দে দুহাত তুলে নেচে বেড়াবো? আপনি কি তবে মহারাজ কয়েকদিন আগে হয়ে যাওয়া ওই ঝড় ঝঞ্ঝায় পূব গায়ের ক্ষয়ক্ষতি নিয়ে ভাবছেন? একদম ঠিক, ওই চিন্তাতেই আমার মনটা আনচান আনচান করছে। তবে মহারাজ, এরকম কোনো চিন্তা নেই যার সমাধান নেই। তাই সবাই মিলে হাত লাগালে সবকিছুই সামলে ফেলা যাবে। বলছো তার মানে পূব গাঁয়ের প্রজাদের মুখে আবার হাসি ফোটানো যাবে? আপনি বলছেন যখন তখন না হয় চেষ্টা করা যেতে পারে, তবে কার কার মুখে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? কাকে ছেড়ে কার কথা ভাববেন? আবার তুমি ফড়ন কাটছো। ভাবলে একজন দুজন নয়, সবার কথাই ভাবতে হবে। আগে আপনার মতো প্রজাদরদি রাজা থাকতে প্রজারা কেন কষ্টে থাকবে মহারাজ? আপনি তাড়াতাড়ি ওখানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুন। শুনলাম ফসলেরও বিশাল ক্ষতি হয়েছে ওই পূব গায়ে, সেটাও তো খোঁজ নিয়ে দেখতে হবে। আমার তো মনে হয় শস্যের যা ক্ষতি হয়েছে তাতে এবারের মতো ওখানকার প্রজাদের খাজনা মকুব করে দিলেই ভালো হয়। অতি উত্তম প্রস্তাব। তবে ওই ত্রাণ বিলির ব্যাপারে একজন কাউকে তো দায়িত্ব নিতে হবে। তা গোপাল যখন ভাবনা চিন্তা করছে, তখন গোপালই না হয়। না, এ কি বলছেন মহারাজ? গোপালের কাজ হলো মাথা ঠান্ডা রেখে বুদ্ধি বের করা। রোদে জলে ঘুরে ত্রাণ বিলি করা ওর কি মানায়? সেই কাজের জন্যে ছাই ফেলতে ভাঙাগুলো এই আমি যখন আছি তখন আমি না হয় সব কাজ সামলে দেব, আর
সেই তালে ঘোলা জলে মাছটাও ধরে নেব। হ্যাঁ, তবে মন্ত্রী না হয় ওদিকটা দেখুক। একটু পরিশ্রম হলেও প্রজাদের কথা ভেবে আমি না হয় হাসি মুখে এটা মেনে নেব। কর্মই তো আমার ধর্ম। বাবা, মন্ত্রীমশাই যেমন নিজে আগ বাড়িয়ে সব দায়িত্ব নিজের কাঁধে নিলেন, তাতে তো মনে হচ্ছে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তবে তুমি চিন্তা করো না গোপাল, আমি যাই করি না কেন তোমার নাম নিয়েই করব। প্রজাদের মুখে মুখে তোমার নামই ঘুরবে। নাম তোমার হোক, আমার তো শুধু কাম নিয়ে কথা। না 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 না, অতি ভক্তি চোরের লক্ষণ। লক্ষণ তো আমার ভালো ঠেকছে না। তবে এখনই কিছু না বলে বরং দেখি মন্ত্রীমশাই কি জিলিপি ভাজেন, পরে না হয় চেখে দেখবো সেটা মুচমুচে হলো না নেতানে। তাই 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 খুব গায়ে যাই, লা 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 লা, লুটে পুটে খাই। ও কুর্তি যে আর ধরছে না দেখছি। বলি ব্যাপারটা কি? ত্রাণ বিলি করতে হবে, মানে যাকে বলে কোষাগার থেকে মুঠো মুঠো নিয়ে 2-4টে করে প্রজাদের দিতে হবে। মা, এ আবার কি অলক্ষণে কথা? এতে এত আনন্দ পাওয়ার কি আছে? আরে বাবা, কথাতেই তো বলে যত যত কান্না তত তত হাসি, যা টাটকা তাই বাসি। তাই এই ত্রাণ বিলির ব্যাপারটা বাসি হওয়ার আগেই টাটকা টাটকা নিজেরটা বুঝে নিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফর্দটা লিখে ফেললি। কিন্তু তুমি আবার কিসের ফর্দ বানাবে? জামা, জুতো, আতর, শৌখিন, পাগড়ি। না 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 না, কোনোটাই বাদ দেবো না। না না, আর একটু ভেবে দেখি, কিছু যদি বাদ চলে যায়। কেন গো, সত্যি সত্যি বড়সড় দাও মারবে এবার? হ্যাঁ, সে আর বলতে, মহারাজ যা দিতে বলেছে আমি তা দেব না, আর মহারাজ যা নিতে বারণ করেছে আমি সেটা বেশি বেশি করে নেব। বলো কি বলো কি? তার মানে তো একেবারে দুদিক দিয়ে লাভ। হ্যাঁ, সেই জন্যই তো আমি আগ বাড়িয়ে দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছি গিন্নি। কিন্তু প্রতিবারে যেমন হয় এবারেও তেমন শেষমেশ গোপাল এসে আমাদের বাড়া ভাতে ছাই ফেলে দেবে না তো? তবে শোনো গিন্নি, এবারে আমি এমন একটা ফুন্দি এঁটেছি যে ছাই ফেলা তো দূরের কথা, উল্টে গোপাল মুখে চুনকালি মেখে সারা পাড়া ঘুরবে। ওরে ঘটা, দেখ দেখ মন্ত্রীমশাই কেমন মাথার ঘাম পায়ে ফেলে সারা গ্রাম চক্কর কাটছে। কেষ্ট পেতে গেলে ওরকম একটু আধটু কষ্ট করতে হয়, এটা আর দেখার কি আছে? তার মানে তুই বলছিস এই তালে মন্ত্রীমশাই ভালো মতোই ট্যাক ভারী করবেন? হ্যাঁ, শুধু বলছি না, মনে মনে তাই চাইছি। এই যে অনেক জোর, তখন থেকে শুধু খাই খাই করছিস, কিন্তু কি করলে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না সেটা ভেবে বের করতে পারলি? আমাদের যদি অত বুদ্ধি থাকতো তবে কি আর আপনার পেছন পেছন ঘুরতাম? হ্যাঁ? অনেকক্ষণ ধরে তোদের বক বক শুনছি, এবার কাজ করে দেখা। তোরা গ্রামবাসীদের আমার আসার খবর দে গিয়ে, তারপরেই আমি যা ঘোষণা করার করব। এই যে কে কোথায় আছো? মন্ত্রীমশাই নিজে এসেছেন তোমাদের কথা শুনতে। চটপট চলে এসো, এসো এসো। এই তো মন্ত্রী মশাই এসেছেন। এবার তবে আমাদের কিছু সুরাহা হবে। চল চল, আমাদের ক্ষয়ক্ষতির কথা সব গুছিয়ে বলি। আমার তো মনে হয় আমরা বলার আগে মন্ত্রী মশাই নিজের থেকেই কিছু ঘোষণা করবেন। এই তো আস্তে আস্তে সবাই এসে পড়ছে। ও, তোমাদের দেখে, তোমাদের কথা ভেবে আমার মন কেঁদে কেঁদে উঠছে। ইচ্ছে করছে হাত উপর করে তোমাদের সাহায্য করি, কিন্তু সবই কি আর আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে? রে মন্ত্রী মশাই মনে হচ্ছে উল্টো সুর ধরেছেন। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। তবে শোনো, কে কোথায় কিভাবে কলকাঠি নাচছে।
গোপাল দাদু, ও দাদু, এবার এবার মনে হচ্ছে একটা কিছু হবে। মানে কানাঘুষো যা শুনছি তাতে তো মনে হচ্ছে বড় সড়ক কোনো একটা গন্ডগোল হচ্ছে। আরে অত হাঁপাচ্ছিস কেন? বেশ বেশ বেশ, আগে একটু জিরিয়ে নে। ও আগে একটু শান্ত হয়ে দাঁড়া দেখি, তারপরে বল কি হয়েছে। ঠিক কি হয়েছে সেটা কুটি ভালো বলতে পারবে, ওর কাছেই শোনো। পুবগায় একটা কুটুম বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়েই শুনলাম আর কদিন পরে পুবগায়ের লোকজন এদিকেই আসবে দল বেঁধে। ওহ, মোক্ষম সময় গেছিলি তো তুই। আমিও তো এটাই চাইছিলাম রে, ওই গ্রামে কোথায় কি হচ্ছে সেই খবরটা জোগাড় করি। এদিকে আসছে মানে একেবারে আমার কাছে। হ্যাঁ গো দাদু, পুটি তো তাই বলছে। এতক্ষণে বোধহয় সবাই কোমর বেঁধে ফেলেছে। ওরা বারবার তোমার নাম করে কি সব বলছিল, তুমি নাকি মহারাজের মাথাটা ঘুরিয়েছো। তবে ওরা একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। ওগো, এটা আবার এসব কি বলছে গো? হ্যাঁ গো, হ্যাঁ গো বলি, এ কি সর্বনাশ! পল্লী কারা সব আসছে, আর কিসের কি হেস্তনেস্ত করবে ওরা? ওগো, তুমি আবার মহারাজের মাথা কবে ঘোরালে? এখন আমাদের কি হবে গো? হ্যাঁ, আরে বাবা, এতগুলো প্রশ্ন যদি তুমি একসঙ্গে করো তাহলে আমি কি করে উত্তর দেবো বলো তো? রান্নাবাটি ছেড়ে তুমি যদি কান্নাকাটি নিয়ে পড়ো তবে তো আমার কারবারে আরো কেরোসিন হয়ে যাবে। বলি বলি, তোমার কি মনে হচ্ছে আমি শখ করে কাঁদছি? বলি, এদিক ওদিক থেকে এসে লোকরা মুখ ঝামটা দেবে আর আমি হাসি হাসি মুখ করে বসে থাকবো? এই দেখো, তুমি বসবে না লাফাবে সেটা পরে ভাবছি। এই শোন, তোরা তোরা আরেকটু খুলে বল দেখি ব্যাপারটা কি। ব্যাপার কিছু বুঝতে পারিনি, কিন্তু পুবগাঁয়ের বেশ কয়েকজন একসঙ্গে জড়ো হয়ে বলাবলি করছিল এখনই তোমায় এসে সব বলবে। মন্ত্রীমশাই ত্রাণের অর্থ দিতে পারছেন না, আর এর পেছনে তুমি নাকি পালের গোদা। নেহা, তুমি আছো বলে নাকি ওরা প্রথমে সব মেনে নিয়েছিল, তবে এবার আর ধৈর্য রাখতে পারছে না। তবে এটা আমি শুনেছি, ওরা বলছিল এমন অসময় মহারাজ কোথায় পাশে এসে দাঁড়াবেন তা নয়, উল্টে তোমার কথা শুনে যা নয় তাই করলো। মন্ত্রী মশাইও নাকি বলেছে তোমাকেই জবাবদিহি করতে হবে। ওরা তাই আগে তোমায় ধরবে, তারপরে সবাই মিলে মহারাজের কাছে যাবে। এই হ্যাঁ রে, ওরা কি খুব রেগেছিল? মানে মাথাটা বেশ গরম ছিল। দাঁড়াও দাঁড়াও, কি বললি তোরা? অসময়ে পাশে দাঁড়ানো? মন্ত্রী মশাই বলেছে ত্রাণের অর্থ দিতে পারছে না, আর আমি নাকি পালের গোদা। তার মানে মন্ত্রী মশাই ঘোলা জলে মাছ ধরেছে আর আমার নাম করে পিঠ বাঁচানোর মতলব করেছে। ওই দেখ দেখ, নিজের মনেই কেমন যোগ বিয়োগ গুণ ভাগ করছে। দেখ দেখি। ও হ্যাঁ, মনে পড়েছে, অর্থ দ্বিগুণ করে দেওয়া নামে নাকি অর্ধ তোলা হয়েছে গ্রামে। ব্যাপারটা যদি সেই রকমই হয় তাহলে হ্যাঁ হ্যাঁ, এবার যেন কিছুটা পরিষ্কার হচ্ছে। এই এই নিজের মনে কি সব ছাইপাশ চিন্তা করে ভিড় ভিড় করছো বলো তো কি? এবার আর আমি বলবো না গিন্নি, এবার যা বলার মন্ত্রী মশাই নিজের মুখে বলবে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য দোষীকে দোষ স্বীকার করতেই হবে। তবে তার আগে মহারাজের কাছে একটা খবর পাঠাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, তবু গোপালের তো টিকিরও দেখা নেই। কি থাকলে তবে তো দেখলেন মহারাজ। না মানে বলছিলাম যে ওর তো পুরোটাই টাক, তাই টিকি আর পাবেন কোথায়? অথচ আমাকে দেখুন, আপনি ডেকে পাঠিয়েছেন বলে আমি সব কাজ ছেড়ে ছুড়ে আপনার কাছে ছুটে এলাম। সে যাই হোক, কিন্তু সেই মানিক গেল কোথায়? যেমন যা খবর পাঠিয়েছে তাতে তো এতক্ষণে তার এসে পড়ার কথা। বলেন কি মহারাজ, গোপাল আজকাল খবর পাঠিয়ে আপনাকে অপেক্ষা করতে বলছে? বুঝুন তবে, প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটাকে কেমন মাথায় তুলেছেন। তবে আমি বলি কি, গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। চিরটা কাল তো আপনাকে বোকা বানিয়েই চালিয়ে দিল। আচ্ছা আসুক একবার, আমাকে বোকা বানানো বের করছি। বেটাকে আর
ইচ্ছা করে জব্দ করব। আমাকে তৈরি থাকতে বলে নিজেরই পাত্তা নেই। সে কি আপনাকে তৈরি থাকতে বলেছে? না না না, আমার তো মনে হচ্ছে আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে টেকো আপনার চোখে ধুলো দিয়ে ফুর্তি করছে। বলো কি, গোপাল যে এমন করবে সেটা তো আমি ভাবতেই পারি না। সবই কপাল মহারাজ। আমার তো রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে ঘুম ছুটে যাচ্ছে, আর গোপাল কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তুমি কিচ্ছু ভেবো না মন্ত্রী, গোপাল যদি তেমন কিছু করে তবে তাকেও আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না না না, বেয়াদবি আমি একদম বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা ভালো মতোই গরম করে দিয়েছে। এবার শুধু গোপাল সামনে এলেই কপাল চাপড়াতে শুরু করে দেবে। কিন্তু গোপালের মতলবটা কি? আচ্ছা মহারাজ, গোপালের দর্শন পাওয়ার জন্য আপনি এত হাঁক পাক করছেন কেন? বলছি একবার যখন এসে পড়েছি তখন সব বলছি। আমি এসে গেছি মহারাজ। এসেছো তো দেখতেই পাচ্ছি, তা সেটা আবার চেঁচিয়ে চেঁচিয়ে বলার কি আছে? দেখুন না মহারাজ, এমন বলছে যেন এসে একেবারে ধন্য করেছে, তার উপর আবার হিয়ালি করছে। বুঝেছি, আমি আসার আগেই নির্ঘাত মন্ত্রীমশাই আমার নামে মহারাজের কান ভারী করেছে, তাই মেপে মেপে পা ফেলতে হবে। তবে মন্ত্রীমশাইকে আজ একেবারে ফসকে বেরোতে দেওয়া চলবে না। বলি, তুমি তো বলেছিলে আমাকে সঙ্গে নিয়ে নগর পরিদর্শনে যাবে, তা কথাটা কি বেমালুম ভুলে মেরেছো? না ভুলিনি মহারাজ, তবে ভুলভাল যাতে না হয়ে যায় তাই একেবারে মাপচোপ করে এলাম। মানে কোথায় কোথায় যাব আর কি দেখব। ওহো, তাই বলো? না 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 না, তোমার কাজ মানে তো একেবারে পাকা কাজ। এমন মাপঝোপ করার জন্য একটু আধটু সময় তো লাগতেই পারে। যাব্বা, গোপাল আবার তলে তলে একই ফুল নিয়ে এসেছে। এলো করেছে হাটে হাঁড়ি ভাঙার আগে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি এপাশ যাব, মহারাজ ওপাশ যাবেন, আর আপনি মন্ত্রীমশাই একেবারে ধপাস করে পড়ে যাবেন। তাই সাবধানে থাকবেন কিন্তু। যাওয়াই হলো না, তার আগেই কে কোথায় পড়ে থাকবে তাই নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। আরে চলো চলো দেখি, দুর্যোগের পরে প্রজারা সব কি কেমন আছে। অবশ্য তার আগে ছদ্মবেশ ধারণ করা ভুলে গেলে চলবে না, তাই না মহারাজ? দেখেছো, আরেকটু হলে তো আমি ব্যাপারটা বেমালুম ভুলেই যাচ্ছিলাম। ভাগ্যিস ঠিক সময় মনে করিয়ে দিলে তো গোপাল। না মানে আমি বলছিলাম কি, এই রোদে রোদে কোথায় আর ঘুরবেন মহারাজ? আমি তো প্রজাদের ব্যাপারটা নিজের ঘাড়েই নিয়েছি। না 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 না, যাবো না বললে তো হবে না। তোমাকে নিয়ে নগর পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা তো গোপালই করেছে, তাই আমিও যাব আর তুমিও যাবে। যেতে তো হবেই। আমার বেলায় পাটালি আর গোপালকে দেখলে মহারাজ যেন একেবারে গলে ঝোলা গুড় হয়ে যায়। কি আর করা যাবে, সবই আমার কপাল। কেমন কি দেখছেন মহারাজ? না না না, দেখে তো তেমন সুবিধের ঠেকছে না। সবাই যেন কেমন মুখ ঝুলিয়ে আছে। তাই তো, কেমন ফ্যাল করে তাকাচ্ছে। এটা তো পূব গাঁ। গোপাল তো বেছে বেছে এমন জায়গায় আনলো মহারাজকে যেখানে সবাইকে গোপালের নাম করে আমি টুপি পরিয়েছি। এদের দুর্গতির কথা জানলে যে মহারাজ আমাকে আত্মহত্যা করে দেবেন। না, ভাবগতিক তো আমার ভালো ঠেকছে না। কি ব্যাপার মন্ত্রী, এদের কাছে কি আমার ভর্তুকির অর্থ এসে পৌঁছয়নি? কেন পৌঁছাবে না মহারাজ? ভালো করে দেখুন, ওরা ফ্যাল করে তাকাচ্ছে না ফিক ফিক করে হাসছে। আমি তো চোখে কানে শুধু হাসি দেখছি আর হাসি শুনছি। তাই নাকি? এই রে, মন্ত্রী তো আবার আমার সব গুলিয়ে দিল। এই তুমিও কি তাই শুনছো নাকি গোপাল? দাঁড়াও বাছাধন, তোমায় আমি শোনাচ্ছি। এই যে ভাই শোনো, তুমি কি ত্রাণের অর্থ পেয়েছো? ত্রাণের অর্থ? সে আবার কি? ওটা খায় না গায়ে মাখে। ধুর,
তোমরা যে কি বলো না, এ দেশে নতুন এসেছো বুঝি? মন্ত্রীমশাই আমাদের এসে বলে গেছেন গোপালের কথা শুনে মহারাজ ত্রাণের অর্থ দিতে বারণ করে দিয়েছেন। সে কি কথা, অদ্ভুত ব্যাপার তো। আমি আবার ত্রাণের অর্থ দিতে বারণ করলাম কবে? আর এর মধ্যে গোপালই বা এলো কোত্থেকে? কোথা থেকে এলো আর কিভাবে এলো সেটা তো ক্রমশ প্রকাশ্য মহারাজ। ও ভাই, বলি এমন মনমরা কেন তুমি? মহারাজ যে ক্ষতিপূরণের অর্থ দিলেন তা যথেষ্ট নয় বুঝি? মহারাজ আবার কবে কি দিলেন? উল্টে আমরাই তো খাজনা দিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেলাম। মন্ত্রীমশাই তো বললেন গোপাল নাকি মহারাজকে বুঝিয়েছে বন্যাই হোক বা খরা, খাজনা আদায় বন্ধ করা যাবে না। এই মন্ত্রী তোমাদের দিতে বললো আর তোমরা দিয়ে দিলে? খালি বানিয়ে বানিয়ে কথা বলা। যাও, পালাও এখান থেকে। না না মন্ত্রী, আমি বেশ বুঝতে পারছি এইভাবে তুমি গোপালের ঘাড়ে তরোয়াল রেখে নিরীহ ঝঞ্ঝা বিধ্বস্ত প্রজাদের লুট করেছো। এখানেই শেষ নয় মহারাজ, চোখ কান খোলা রাখুন, আরো কত কি শুনবেন দেখুন। তোমার পাল্লায় পড়ে মহারাজ আর কত হাঁটাহাঁটি করবে? না না মহারাজ, এইসব সাজানো কথা শুনে কান গরম না করে রাজসভায় ফিরে প্রাণটা ঠান্ডা করবেন। চল। তুমি থামো মন্ত্রী, আমি আজ শেষ দেখে ছাড়বো। গোপাল, চলো দেখি আর কার কি বলার আছে। এই তো ভাই, তুমি এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? মনে সুখ নেই নাকি? না 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 না, সুখ আসবে বলে মুখ হাঁ করে বসে আছি। দুজন লোক এসে কষ্ট করে জমানো ওই 5টা করে মোহর নিয়ে চলে গেল, আর বলে গেল গোপাল নাকি এমন বুদ্ধি খাটিয়েছে যে 1 সপ্তাহ পরেই দ্বিগুণ মোহর ফেরত দিয়ে যাবে। কিন্তু সেই লোক সেই যে গেল তো গেল, আর এলো না কি, তাই তো? একদম ঠিক। আর শুধু আমি নয়, আমার মতো ওই 20 জন এইরকম হাঁ করে বসে আছে। দুটো চোখের পাতাও এক করতে পারছি না, পাছে তারা এসে আবার যদি ফিরে যায়। যত সব গাঁদা খুরি গল্প। বটা ঘটা তো 10 জনের কাছ থেকে মোহর নিয়ে আমাকে দিল, আর এরা সেটা বাড়িয়ে 20 বানিয়ে দিল। বটে, তার মানে শুধু গোপালের নাম ভাড়ানোই নয়, সঙ্গে বটা ঘটাকেও লাগানো হয়েছে এই জালিয়াতির কাজে। এই রে, উত্তেজিত হয়ে মুখ ফসকে কি না কি বলে ফেলেছি। কি না কি নয় মন্ত্রী মশাই, আর কতক্ষণ চেপে চুপে রাখবেন? যেমন ঘি ছড়িয়েছেন তেমনই গন্ধ ছড়াচ্ছে। এখন মহারাজ শুঁকে দেখুন কেমন কি বুঝছেন। আমার আর বুঝতে কিচ্ছু বাকি নেই। গোপালের নামে মেরে হাঁস মন্ত্রী খেয়েছে পুরো মাস। আজকের মধ্যে মন্ত্রী ত্রাণের সব অর্থ বিলি করবে। আজ না যা আমি মুকুব করে দিয়েছি তা ফেরত দেবে। আর আবার কি মহারাজ? আর এই যে অর্থ দ্বিগুণ করা জালিয়াতি, সেই অর্থ গুনে গুনে ফেরত দিতে হবে, আর সেটাও ওই একেবারে দ্বিগুণ করে। এই মরেছে, এ কি মুশকিলে পড়লাম রে বাবা। মুশকিলের আর কি হয়েছে? এরপর গোপালের নামে এই সব জালিয়াতি করার জন্য তোমার আগামী 6 মাসের বেতন কেটে সেই অর্থ গোপালকে দেওয়া হবে। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, আমাকে এইভাবে ধনের প্রাণে মারবেন না মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি আজই ভেড়া পিটিয়ে জানিয়ে দিচ্ছি, এই সব তোমার কুকীর্তি। এর মধ্যে গোপালের কোনো দোষ নেই। আগেই তো বলেছিলাম মন্ত্রী মশাই, এপাশ নয় ওপাশ নয়, একেবারে ধপাস হয়ে যাবেন। আপনার জালিয়াতি হাতে হাতে ধরা যখন পড়েই গেছে, তখন হাতে গরম শাস্তিটাও যে পেতেই হবে। ঘোলা জলে মাছ ধরবেন অথচ পাক লাগবে না, তাই কখনো হয়? হ্যাঁ, এ ব্যাপার কোনো বড় সড়ো খবর আছে মনে হচ্ছে। আছে তো বটেই, নাহলে কি আমি নিজে খুঁজে খুঁজে তোমার সঙ্গে মোলাকাত করতে আসি? সেটা তো বুঝতেই পারছি, এখন খবরটা কি সেটা তো বলবে। খুব ধুমধাম হবে, লুটতে পারলে একেবারে মালামাল হয়ে যাবে। তাই নাকি? তবে কিন্তু আমি কৃষ্ণনগরে গিয়ে কোনো হুজ্জুতি করতে পারবো না।
আগেরবার ওই গোপালের পাল্লায় পড়ে আমার চরম বেইজ্জতি হয়েছিল। না না, এবারে আর কৃষ্ণনগরে যেতে হবে না, এখানে বসে বসেই একেবারে হাতে গরম দাম মারতে পারবে। বলো কি? বাহ বাহ বাবা, তবে তো আর কোনো কথাই নেই, একেবারে খাপে ভরে ধপাস ধান। কিন্তু ব্যাপারটা একটু খোলসা করে না বললে তো সব কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। সব ধোঁয়া কেটে যাবে, তবে তার আগে লাভের গুড় কেমন কি এই পাতে পড়বে সেটা তো ঠিক করতে হবে। ভাগ বাটোয়ারা নিয়ে কোনো চিন্তা নেই, দাও মারতে পারলে যা পাবো সব আধা আধি হয়ে যাবে। আমার কথার খেলাপ হবে না। এটাই তো চাই। লাফালাফি বন্ধ করে কাজের কথাটা বলো। এই তো বলছি, কানটা আগে আমার মুখের কাছে আনো। সকাল সকাল মহারাজের এই হাসি মুখ দেখলেই না মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। এমনিতেই তো মহারাজের মনে এখন খুশির লাড্ডু গড়াগড়ি খাচ্ছে, তাই আমাদের মনটাও খুশিতে একেবারে ভরে যাচ্ছে। আমি তো এখন থেকেই ভেবে অস্থির হয়ে যাচ্ছি যে কতটা মজা করব আর কি কি মজা করব। তা তো বটেই, এমন ভোগের যোগ কি বারবার আসে? আমার তো যেন আনন্দের আর সীমা নেই। তা ঠিক, তা ঠিক, আনন্দ আমারও হচ্ছে বটে, তবে আরো যেটা ভালো লাগছে সেটা হলো এই তোমরা সবাই কেমন চাঁদ পানা মুখ করে বসে আছো, কিন্তু কই তাকে তো দেখছি না। উফ, কি আনন্দ, কি আনন্দ! মহারাজের বিয়ে, মহারাজের বিয়ে! আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। কিন্তু ব্যাপার কি গো, এত নাচানাচি করছো কেন? এখন নাচবো না তোর কখন নাচবো মহারাজ? এমন ধুমধাম করে মহারাজের বিয়ে কি আর বারবার দেখতে পাবো? আরে আরে, বিয়ে আবার হবে কেন? এবার তো আমার আর মহারানীর 25 বছরের বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে ধুমধাম করে। যাহা বিবাহ তাহাই কি বিবাহ বার্ষিকী? ও গোপাল, বলি আরে তোমার বুদ্ধি। ইয়ার নতুন কি কথা? গোপাল তো বরাবরই বুদ্ধির চাল কুমড়ো, ওর কাছে মুড়ি যা মুড়ি ঘন্ট তাই। এটা আপনি একেবারে ঠিক বলেছেন মন্ত্রী মশাই। খাওয়ার ব্যাপারে আমি কোনো বাছ বিচার করি না, আমি খেতে পেলে খাই, শুতে পেলে শুই। বেশ বেশ, খাবে খাবে, যত খুশি তত খাবে। আরে খাওয়ারই তো উৎসব, তবে শুয়ে পড়লে কিন্তু হবে না, কেননা শুলেই যে খাওয়াটা একেবারে ফসকে যাবে। তবে শুধু কি খানা পিনা, নাচ গানাও খুব হবে বলে মনে হচ্ছে। আমি তো সেই জন্যই এখন থেকেই শুরু করে দিয়েছি মহারাজ। তাই 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 মহারাজের শ্বশুর বাড়ি যাই, সেখানেতে ভারী মজা, যত খুশি খাই। কোনো চিন্তা নেই গোপাল, আমি বিশেষ হজমি পাচন বানিয়ে রেখেছি। যত খুশি খাও আর পেটের গন্ডগোলের কথা ভুলে যাও। দিলে একটু সব দিক যাতে সামলানো যায় তেমন ব্যবস্থা করে দিন রাজবৈদ্য। মানে খাওয়া থেকে ঘুম কোনোটাতেই যেন সমস্যা না হয়। বেশ বেশ, তাহলে না হয় ওই ঘুম থেকে খাওয়া আর আশা থেকে যাওয়া, এই সব সমস্যারই আলাদা আলাদা বড়ির ব্যবস্থা করে দেব। বড়ি হোক আর বড়া, যা আছে সব জড়ো করে ফেলো। হাতে তো আর সময়ও বেশি নেই, কাল বাদে পরশু মহারানী তার বাপের বাড়ি থেকে বধূর সাজে কৃষ্ণনগরে আসবে, সেই ঠিক যেমন এসেছিল 25 বছর আগে। আর আপনিও তবে ওই সেজে বসে থাকবেন বরের সাজে, বেশ হাসি হাসি মুখ করে। আমাকে আর সাজাতে হবে না। আরে নাও নাও, সবাই তৈরি হয়ে নাও, আরে মহারানীকে আনতে যেতে হবে যে। এই ব্যাপারটা গোপালের ওপরেই ছেড়ে দিন মহারাজ, ওই না হয় কয়েকজনকে নিয়ে মহারানীকে সসম্মানে নিয়ে আসবে, আমি না হয় এদিকের সব আয়োজন সামলাবো। আমি না দেখলে এদিকে তো একেবারে সব ঘেঁটে ঘ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এদিকের আয়োজন তদারকি করার জন্য তো কাউকে না কাউকে তো লাগবেই। বেশ, তবে গোপাল তুমি না হয় ওদিকটা সামলে এসো। যেমন বলবেন মহারাজ, কিন্তু ব্যাপারটার মধ্যে আমি যেন কেমন একটা গন্ধ পাচ্ছি। না না, মন্ত্রী মশাই নিজে কেন আমাকে পাঠানোর ব্যাপারে তদবির করলেন?
এবার তো তাহলে একটু ভেবে দেখতেই হচ্ছে। আমার কি এমন মহারানীর মতো কপাল হবে যে পালকিতে চেপে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরবো? হ্যাঁ? আমাকে এইখানে থেকে সারা জীবন পড়ে পড়ে কপাল ঠুকে মরতে হবে। হ্যাঁ, সে যা করতে হবে করো, তবে আমার জামা কাপড় জুতো সব একটু গুছিয়ে রেখো। বয়ে গেছে আমার গুছোতে। যাবে নিজে ফুর্তি করে মহারানীকে পালকিতে চাপিয়ে কৃষ্ণনগরে আনতে, আর তার জন্য আমাকে সব গুছিয়ে দিতে হবে। হ্যাঁ। আরে বাবা, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে মহারানীর বাড়িতে তোমার বরের মান সম্মান থাকবে গিন্নি? বলি থাকলো না চুরি হয়ে গেল, তাতে আমার ভারী বয়েই গেল। নিজের যা যা লাগবে নিজে বুঝে নেবে, আমি তার জন্য অমন ব্যাগ আর খাটতে পারবো না। হ্যাঁ না না দাদু, এটা কিন্তু একেবারে ঠিক কথা। তুমি দিদাকে কারণে অকারণে খুব খাটাও। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদা, আমি তোমার পাশে আছি। তোমার খাটনি আমি মুখ বুজে মেনে নেব না। চলছে না, চলবে না, দিদাকে বেগার খাটানো চলছে না, চলবে না। এই ব্যাপার কি বলতো? হ্যাঁ, আজ তোরা এরকম উল্টো সুরে কথা বলছিস যে? এই ব্যাপারটা কি? তোদের পেট গরম হলো নাকি মাথা গরম? হ্যাঁ, সব সময় দাদু দাদু করলে হবে? দিদাকেও তো মাঝে মাঝে দেখতে হবে নাকি? হ্যাঁ, যদিও আসলে মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু আদায় করার জন্য ওরা উল্টো প্যাঁচ কষছে। এই কি হলো? সবাই যে একেবারে মুখে কুলু পাটনি। হ্যাঁ, কি আর বলবো, রাজবাড়িতে কত হইচই হচ্ছে। দাদুর কি আর আমাদের কথা মনে পড়ছে? নিজেই তো আনন্দ করছে, আমাদের বুঝি একটু হাসি মজা খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না? তাই আমরাও ঠিক করেছি, দাদু যদি আমাদের কথা না ভাবে তবে আমরাও তোমার কাছেই থাকবো, তোমার কথাই ভাববো দিদা। যা ভেবেছি ঠিক তাই। যেমন দাদু, তার নাতি নাতনিও তো তেমনি হবে। হ্যাঁ, উল্টো প্যাচ মেরে ঠিক আদায় করে নেবে। কি হলো? হ্যাঁ, যেই দেখছো ওরা দিদা দিদা করছে, অমনি তুমি মনে মনে বিড় করতে শুরু করে দিলে। হ্যাঁ, আর সহ্য হচ্ছে না বুঝি? হ্যাঁ, না তেমন কিছু না, তবে ভাবছিলাম ওই মহারানীকে নিয়ে আসতে কচি কাঁচাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তবে ওরা না চাইলে আর কি করব, ওদের ছাড়াই যাব। পারে আমরা কি যাব না বলেছি একবারও? তুমি তো সব মনে মনেই বানিয়ে নিলে। আমি তো যাওয়ার জন্য একেবারে এক পায়ে খাড়া, তুমি বললেই লাফাতে লাফাতে চলে যাব। এই তো এবারে পথে এসো। তোমরা যে কি চাইছো সেটাকে আমি বুঝিনি ভেবেছো? তবে জলা জঙ্গল খানাখন্দ পেরিয়ে ক্রস ক্রস পথ পেরোতে যে খুব কষ্ট হবে, সেটা কি করে সামলাবি ভেবে দেখেছিস? কি বললি? জলা জঙ্গল? আরে আরে, এটা তো আমার মাথায় ছিল না। ঠিক বলেছিস তো, মহারানীর বাড়ি যেতে আসতে গেলে তো পটাশপুরের জঙ্গল পেরোতে হবে। ওই জঙ্গলেই তো দস্যু সর্দারের ডেরা গো দাদু। ওরে বাবা, আমার তো এখন থেকেই পেটটা কেমন গুড়গুড় করছে। তুই যেন দিনে দিনে কেমন ভীতু হয়ে যাচ্ছিস। দাদু যখন সঙ্গে আছে তখন আবার বিপদ আপদের কি ভয়? দাদু একাই সব সামলে দেবে। না না, এবার যেন আমি একটু বুঝতে পারছি। মন্ত্রী নিজে না গিয়ে আমাকে কেন গিয়ে দিল? তার মানে আমাকে চোখ কান খোলা রাখতে হবে। বলি তবে আর তোদের গিয়ে কাজ নেই, তোরা বরং আমার কাছেই থেকে যা। হ্যাঁ, ও, আর আমার জন্য বুঝে তোমার চিন্তা হয় না গিন্নি? না না, একদম চিন্তা করো না তো দিদা। দাদুকে আমরা একা ছাড়বই না, আমরা সবাই মিলে দাদুর সঙ্গেই থাকবো। বেশ, তাহলে চল দেখা যাক কোথায় কখন কি হয়। পাক্কা খবর আছে, রাজবাড়ি থেকে রাজার লোকজন দল বেঁধে আসছে মহারানীকে ওর প্রাসাদ থেকে নিয়ে যাবে বলে। তাহলে আমাদের কি করতে হবে সর্দার? আমরা কি ওদের নজরে নজরে রাখবো আসা যাওয়ার পথে? হ্যাঁ, তোর বোকা, শুধু নজর রাখলে আমাদের ট্যাঙ্ক ভরবে কি করে? আমাদের তো এই তালে মোটা মাল করি গিড়িয়ে ফেলতে হবে। তাহলে ওরা যখন এই পথ দিয়ে ফিরবে তখনই না হয় ওই ঝাঁপিয়ে পড়ে চোটপাট করে লুটপাট চালাবো। কি বলো সর্দার? আর তারপরে মহারাজের লেঠেল বাহিনীর হাতে কচু কাটা হব। এই রে, এইটা তো মাথায় ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। মহারানীকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক লস্কর তো লাগবেই। হ্যাঁ, তাহলে আমরা কি করব সর্দার? ছোপ বুঝে কোপ মারবো? না না, যা করার সেটা একেবারে মাথা খাটিয়েই করতে হবে। তার মানে সর্দার মাথা খাটিয়েই ফেলেছে, এবারে শুধু কথা মতো কাজ করলেই কেল্লা ফতে। মাথা তো খাটিয়েছি বটেই, তবে এবার শুধু তক্তে তক্তে থাকা,
ওরা সবাই আসছে সর্দার। লেটেল বাহিনীর সঙ্গে সাধারণ কিছু প্রজাও আছে দলে। হ্যাঁ হ্যাঁ, তা তো থাকবেই, তেমনই তো কথা ছিল। তাহলে আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই তৈরি হয়ে নে। ওই লোকজনের ভিড়ে মিশে গিয়ে সবাই মহারানীর প্রাসাদে যাবে। আর তারপরে তোদের কোনো চিন্তা নেই, আমি নিজে থাকবো তোদের সঙ্গে, ঠিক আছে? এই জঙ্গলটা পেরিয়ে যেতে পারলেই মহারানীর প্রাসাদে পৌঁছে যাও। পৌঁছে যাবো তো সেই কখন থেকে করছো, তারপর আবার হাঁটছো তো হাঁটছো। বাবারে বাবা, আমি যে আর পারি না। না, এর থেকে মন্ত্রী মশাইয়ের সঙ্গে কৃষ্ণনগর থেকে সবকিছু তদারকি করলেই কাজ দিত। আরে সে কি, এসব আবার কি কথা? এখন এইটুকু পথ আসতেই যদি গলদঘর্ম অবস্থা হয়, তবে খ্যাটন করে ফেরার সময় কি হবে? তখন যা হবে হবে। এখন তো হাঁটতে হাঁটতে হাঁটুতে ঠোকাঠুকি লাগছে। ওরে বাবারে, আরে কে কোথায় আছো গো? আমি একটু ঠান্ডা জল খাবো। ওরে বাবা, ওরে বাবা। যার যা খাওয়া সেটা একেবারে মহারানীর প্রাসাদে গিয়েই খাবে। ততক্ষণে খিদেটা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, ক্ষীর হোক আর দুধ, খাতির ভালোই হবে। তবে গোপাল যেভাবে নিজেই দায়িত্ব নিয়ে আমাদের তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে আমার হাতের বালা লাঠিটাও তোমার হাতে দিয়ে দিই। হ্যাঁ দেখুন লেঠেল প্রধান, মহারাজ তো আপনাদের বাহিনীর সবার জন্যই এইরকম লাঠির আর বালার ব্যবস্থা করেছেন। বাকিদের জন্য যদি তেমন কিছু ভাবতেন, তবে সাজটাও জমতো আর আর হাতটাও বেশ ভরা ভরা লাগতো। কি করলে কি হতো সেসব কথা এখন থাক না ভাই। চলো চলো, আমরা মহারানীর প্রাসাদে যাই, চলো। বাবা, খাবার দাবার যা আসছে সেসব তো সাবার করার আগে আবার চলে আসছে। খাবো কি, দেখেই তো পেট আইঢাই করছে। না না, আমি কষ্ট করে হলেও ঠিক খেয়ে নেবো। খাওয়া জিনিসে না বললে ঠাকুর রাগ করেন। হ্যাঁ, তবে আর কি, টক ঝাল মিষ্টি গুনে গুনে দু চারটি নয়, একেবারে বেশটি করে খান। সবাইকে তো খেতে বলছো, কিন্তু তুমি খাবে না দাদু? আমরা কিন্তু পেট ভরে খেয়েছি, আমার পেটে আর একটুও জায়গা নেই। আমার তো পেট এমনিতেই ফুলে জয়ঢাক হয়ে গেছে। এবার ভাবছি একটু ভেবে ভেবে খাবো, বুঝলি? তবে দাদু, তুমি কিন্তু একটু দেখে শুনে খেও। চাপ করে খেলে ঝপ করে শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু। না, বয়সে কাঁচা হলেও বুদ্ধিতে বেশ পাকা হয়ে গেছিস দেখছি। বুদ্ধি আমারও কিছু কম নেই। আমিও জানি খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে পেটের চাপ বাপ বাপ বলে পালায়। হ্যাঁ, এটা বেশ ভালো বলেছিস তো। চল হেঁটে হেঁটে এক চক্কর কেটে আসি, আশপাশটা দেখাও হবে আর হাঁসফাঁস ভাবটাও কেটে যাবে। কি সবাই কি ঝুপ করে ঘুমিয়ে পড়লো নাকি? সব কেমন চুপচাপ হয়ে গেছে দেখো। তাই তো দেখছি, ওদিকে আমাদের লোকজনেরাই বা কি করছে কে জানে। কাল সকাল সকালই তো বেরিয়ে পড়তে হবে আমাদের। ওই তো ওদিকের ঘরটায় আছে বলে মনে হচ্ছে সবাই। চলো তো গিয়ে দেখি কি চলছে ওদিকে। কি আবার হবে, দেখবি হাঁক পাক করে খেয়ে লেঠেল আর লোক লস্কররা এখন নাক ডেকে ঘুমোচ্ছে। আরে আরে, ঘুম কোথায়? এরা তো ধুমধাম করে খাওয়া দাওয়া করছে। আমার যে একটা খটকা লাগছে। সে কি গো গোপাল দাদু, খটকাটা আবার কি? সেটার জন্য যে তোদের একটু নজরদারি করতে হবে। ওই দেখো দাদু, একজন আবার খাবার কোথাও সাবার করার মতলব করছে। সেটাই তো দেখছি। না না, আর দেরি করলে হবে না, তোরা ওর উপর নজর রাখ। আমি ততক্ষণ আমার মতো করে ঘুঁটি সাজাই।
কি গো গোপাল দাদু, সব ছেড়ে তুমি এবারেই পান নিয়ে বসলে কেন? না না, মানে হাতের কাছে পান পাতাও ছিল আর মশলাও ছিল, কিন্তু তোরা কি খবর নিয়ে এলি সেটা ঝটপট বলে ফেল দেখি। বাইরের দিকে একটা ছোপে বেশ কয়েকজনকে না হাত মুখ বেঁধে ফেলে রাখা আছে, আর যে লেঠেলটা খাবার নিয়ে গেল সে ওদের পাহারা দিচ্ছে। কিন্তু এসব কি হচ্ছে গোপাল দাদু? মনে হচ্ছে ভেতরে ভেতরে বেশ কিছু একটা ঘোট পাচ্ছে। আমরা তো আবার আড়ি পেতে এটাও শুনলাম যে একজন লেঠেল বলছে যা পাবো মন্ত্রীমশাইয়ের সঙ্গে আধা আধি ভাগ করে নিতে হবে। তার মানে যেটা ভাবছিলাম সেটাই তাই, আর তাই যে আয়োজন করছি সেটাও ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে হবে। তবে তুমি কি সবাইকে পান খাওয়াবে নাকি দাদু? না 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 না, এই পান তো তারাই খাবে যারা ভরপেট খেয়ে এখন আনচান আনচান করছে। এখন শুধু একজন ভৃত্য ডেকে এই সব পান ওই লেঠেলদের ঘরে পৌঁছে দিতে হবে। আজ এই পর্যন্তই, বাকি কাজ কাল সকালে হবে। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে মহারানীর পালকি তৈরি, মহারানী তৈরি সেজে গুজে, আর আমাদের লিটল বাহিনী কিনা নাক ডেকে ঘুম দিচ্ছে। না 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 না, আমাদের বাহিনী তো তৈরি আছে মশাই। যারা ঘুমোচ্ছে তারা না হয় ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণনগরে চলে যাবে। দেখো গোপাল, এরকম সময় তোমার হেয়ালি শুনতে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, আর হেয়ালি শুনে কাজ নেই। ওদিকে মহারানী পালকিতে উঠে পড়েছেন গিয়ে, আর তার সঙ্গে তোমার কথা মতো একটা গরুর গাড়ি বোঝাই করে যারা ঘুম দিচ্ছিল তাদের গুছিয়ে তুলে ফেলা হয়েছে। ব্যাস ব্যাস, তবে আর কি, ব্যবস্থা যখন হয়ে গেছে তখন দেরি না করে তাড়াতাড়ি যাত্রা শুরু করাই তো ভালো। তাহলে গোপাল, ঠিক ভালোই ভালোই সব কাজ গুছিয়ে সবাইকে নিয়ে ফিরে এসেছো। সে তো ফিরতেই হতো, নাহলে গোপালকে আর আপনার সামনে মুখ দেখাতে পারতো মহারাজ? না না, বলছি পথে কোনো বিপদ আপদ হয়নি তো? আর সেখানেও ব্যবস্থা সব ঠিকঠাক ছিল তো? আগে মহারাজ, হয়নি বটে, তবে বিপদ যাতে হয় তার জন্য তো সব রকম ব্যবস্থাই করা ছিল। তবে গোপালের বুদ্ধির জোরে সব বিপদ কেটে আমরা ঠিক হেঁটে হেঁটে ফিরে এলাম। সে কি? কিসের বিপদ? কেমন বিপদ? না 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 না, তোমরা আমাকে সবটা খুলে বলবে তো নাকি? খোলাখুলির আর কি আছে মহারাজ, এই তো দেখুন না মহারাজ, যা আনার সব তো একেবারে বেঁধেই এনেছি। আরে আরে আরে, এরা কারা? এ তো মনে হচ্ছে দস্যু সর্দার। একে আবার কোথা থেকে আমদানি করলে? বুঝুন তাহলে মহারাজ, গোপালকে একটা কাজ করতে বললে ও আর একটা কাজ করে বসবে। ওহ, কোনো কাজ করতে বললে যে একটু নিশ্চিন্ত হবেন তার উপায় আছে? না 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 না, মনে হচ্ছে এরাই গোলমাল পাকানোর মতলব করেছিল। না না, তেমন কিছু নয়, শুধু মহারানীর সঙ্গে নিয়ে আসা অলংকার আর মূল্যবান জিনিসপত্র লুট করার মতলব করেছিল। বলো কি? সে কি কাণ্ড! আর সেটা গোপাল আগে ভাগে বুঝে গিয়েই ওদের উপকাত করেছে। রাস্তায় আস্তে আস্তে আমাকে সব গল্প বলেছে। সে তো বুঝতেই পারছি, কিন্তু কিভাবে? ওরা আগে সাধারণ প্রজা সেজে আমাদের দলে ঢুকে গিয়ে পরে লেঠেলদের বেঁধে এক জায়গায় জড়ো করে, তারপরে লেঠেল সেজে ফেরার পথে আমাদের লুট করার মতলব করেছিল। সেসব কথা কি ওরা তোমার কানে কানে বলেছিল নাকি? গুল গল্প দেওয়ার জায়গা পাওনি? গল্পটা যে কি সেটা তো বাচ্চারা তককে তককে থেকে আমাকে ঠিক সময় বলেছিল। তার আগে অবশ্য রাতে প্রাসাদে যখন আমি ওদের লেঠেলের পোশাকে দেখি তখনই আমার সন্দেহ হয়, কারণ ওরা হাতের বালাগুলো পড়তে ভুলে গেছিল, আর তাই দেখি আমার সন্দেহ হয়। তারপরে তুমি কি করে এদের পাকড়ালে গোপাল? সে তো আপনারই বড়ির গুণে রাজবৈদ্য। আপনি আর সব বড়ির সঙ্গে যে ঘুম পাড়ানোর বড়ি দিয়েছিলেন সেটাই গুঁড়ো করে পানের মধ্যে মিশিয়ে খাইয়ে দিতেই সব একেবারে ঘুমিয়ে কাদা হয়ে গেল।
তবে ধরা যখন পড়েছে তখন শাস্তি তো পেতেই হবে। 7 দিন ধরে বেটাদের আচ্ছা করে দুবেলা কান ধরে ওঠবোস করাবো আমি। দেখি দেখি কেমন লুট করার ফন্দি আঁটে আবার। যা দেবেন দিন, তবে শাস্তির অর্ধেকটা কিন্তু মন্ত্রী মশাইকে দেবেন। কেন? এর মধ্যে আবার মন্ত্রী এলো কোথা থেকে? মন্ত্রী মশাই তো এই লুট করার মতলব এঁটেছিলেন, আমাদের জঙ্গলে গিয়ে সব বলে এসেছিলেন। আর কথা ছিল আমি যা পাবো তার অর্ধেক ভাগ উনি নেবেন। এসব হাবিজাবি কথায় একদম বিশ্বাস করবেন না মহারাজ, সব মিথ্যে কথা। কথা যখন হয়েছে তখন মিথ্যে হোক বা সত্যি, শাস্তি তো ভাগ করে নিতেই হবে মন্ত্রী মশাই। ছি 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 মন্ত্রী, তোমার পেটে পেটে কিনা এই মতলব ছিল? না 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 না, তোমাকেও শাস্তির ভাগ পেতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। এবারের মধ্যে ছেড়ে দিন মহারাজ, এমন আর কোনোদিন হবে না। আমি এই নাক মুলছি, কান মুলছি মহারাজ, আর কোনোদিন হবে না। যত যাই করো না কেন আমি কোনো কথা শুনছি না। তবে আমার বিবাহ বার্ষিকী যাতে মাঠে মারা না যায় তার জন্য গোপাল যা করেছে তার সত্যি কোনো তুলনা হয় না। আর সেই জন্য মন্ত্রীকে শাস্তি দেওয়ার পাশাপাশি গোপালকে আমি বিশেষ পুরস্কার দেব। মহারাজের বিবাহ বার্ষিকী জমে একেবারে ক্ষীর হয়ে গেল। ওই গো, সর্ষে বেগুন হয়েছে, আর জমিয়ে খাবো, সঙ্গে কাঁচা লঙ্কা আর তেল। কতদিন খাইনি গো। সর্ষে থাকলে তো ফুল দেখাবো। ঘরে একদানা সর্ষে নেই। আজ সর্ষে আমি খাবোই খাবো। এই আমি চললাম সর্ষে আনতে। এই দেখ তো, তোর দাদু এই ভর সন্ধ্যেবেলা কোথায় চলে গেল? দূর দূর দূর। আরে গোপাল, কি ব্যাপার? আর বলো না ভাই, সকালে গিন্নিকে বলে গেছিলাম সর্ষে বেগুন করে রাখতে, তা এখন বলে কি ঘরে এক দানাও সর্ষে নেই। আমার মাথায় ঘুঁ চেপে গেল। সর্ষে দিয়ে বেগুন আমি খাবই, তাই তোমার দোকানে এলাম। তবে তুমি লোক দিয়ে বলে পাঠালে আমি দিয়ে আসতাম, তোমাকে আর কষ্ট করে আসতে হতো না। কোথায় গেলি রে? ওদের দাদু যে সেই বেরিয়েছে, এখনো আসেনি। এত দেরি তো হওয়ার কথা নয়। গিয়ে দেখে আসবো দাদু কোথায়। অন্ধকার হয়ে গেছে, তোকে আর অত দূর বেরোতে হবে না, দাদু এখনই আসবে, চিন্তা করিস না। সর্ষে আনতে পারবো না? গিন্নি বলে কি? কতদিন ধরে ভেবে আসছি সর্ষে বেগুন বেশ ঝাল ঝাল করে খাবো। যাক, সর্ষে পাওয়া গেছে, এবার দেখি গিন্নি কি বলে। কেরে কেরে বাপধনেরা, আদর করে কাঁধে তুলেছিস। আহা, কতদিন কারো কাঁধে উঠিনি, কি যে আরাম লাগছে, কি বলবো। চুপ, তোমায় আমরা অপহরণ করেছি, এখন একদম চুপ করে থাকো, নইলে মন্ত্রীকে তোমার নামে নালিশ করতে বাধ্য হব। ও, আমাকে তোরা কৃষ্ণনগরের রাজসভার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস? ভালোই হলো, ওর সঙ্গে অনেক জরুরি কথা আলোচনা ছিল। চুপ, আমরা কি ওই কৃষ্ণনগর না কোন নগরের নাম বলেছি নাকি? না কিরে বটা, তুই বলেছিস? বাহ, আমি আবার কোথায় বললাম? তুই তো মন্ত্রীর কথা বললি, আমিও মন্ত্রী বলেছি, কোন রাজ্যের নাম পর্যন্ত নিইনি। না 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 না, আমি কাউকে বলবো না। এই আমি চুপ করে গেলাম, রাস্তায় দিলাম সর্ষে দানা ছড়িয়ে, 2-1 দিনের মধ্যেই চারা উঠে যাবে, গুলটে পুঁটির চোখে পড়বেই। এই এই যে মন্ত্রী, এইমাত্র খবর পেলাম গোপাল আর বিজ্ঞানীকে নাকি পাওয়া যাচ্ছে না। তা বলি রাজ্যে হচ্ছেটা কি? হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। চিন্তা করবেন না, সেনাদের নির্দেশ দিয়েছি
রাজ্যের সর্বত্র যেন চিরুনি তল্লাশি চালানো হয়। এত উন্নত মানের একজন বিজ্ঞানীকে কেউ হাওয়া করে দিল, এটা তো আমি ভাবতেই পারি না। আর গোপাল, ও ছাড়া আমি রাজ্য চালাবো কিভাবে বলো তো? এটা আপনি ঠিকই বলেছেন, তবে চিন্তা করবেন না মহারাজ, আমাদের বিজ্ঞানীর চাইতেও বড় বিজ্ঞানী আমার হাতে আছে। খাম্বাজ রাজ্য থেকে তাকে তুলে নিয়ে আসবো, সে আগ্রহে প্রজাদের সেবা করবে। আর গোপালের কি হবে? তাকেও খুঁজে দেখছি, কিন্তু একটা কথা বলুন তো, গোপাল আপনার কি কাজে লাগে? কোন কাজটা তাকে দিয়ে হয়েছে মহারাজ? শুধু খায় দায় আর লোক হাসায়। দেখো, তোমার বুদ্ধি দিয়ে তো আর রাজ্য চালানো যায় না, তাই গোপালকে আমার খুবই দরকার, আর যেভাবেই হোক তাকে খুঁজে আনতে হবে। যথাজ্ঞা মহারাজ। বেশ ভালো আছি না বিজ্ঞানী? শুধু ঘুমাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি। কি ভালো সময় কাটাচ্ছি বলুন তো। তোমার কই কোনো চিন্তাই হচ্ছে না? কবে মুক্তি পাবো আমি তো ভেবেই মরে যাচ্ছি। ও এই কথা। আরে গোপালকে কে আটকে রাখবে? মন্ত্রী সেগুড়ে বালি। মানে তুমি বলতে চাইছো আমাদের মুক্তি দিতে কেউ না কেউ আসবে? আসবে মানে প্রায় এসে গেছে। আর একটা দিন ব্যাস, তারপরেই আমরা মুক্ত। কোথায় গোপাল? কোথায় বিজ্ঞানী? ও মন্ত্রী, তোমার উপর তো আর আস্থা রাখতে পারছি না। আমি আর কি করব মহারাজ, সৈন্যরা তো তন্ন তন্ন করে সমস্ত বাড়ি, রাস্তা, জঙ্গল খুঁজে দেখেছে। যদি না পাওয়া যায় তাতে তো আর রাজকার্য থেমে থাকবে না। আপনি আদেশ দিলে আমি এক মহান বিজ্ঞানীকে আপনার সামনে নিয়ে আসতে পারি। আর কি করবে? বিজ্ঞানী ছাড়া সমাজ চলবে কি করে? জ্ঞান বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গে মানুষের উপকারে আসতে পারে এমন আবিষ্কারটা করবে কে? নিয়ে এসো তাকে, দেখি সে কত বড় বিজ্ঞানী। আজ এতদিন হয়ে গেল, মানুষটা ফিরলো না। বেঁচে আছে কিনা কে জানে। ওর মতো লোককে কে মেরে ফেলবে? ওগো, তুমি কোথায় গেলে গো? কেন যে সর্ষে নিয়ে এতগুলো কথা বলতে গেলাম? মানুষটা বড্ড একুয়ে। আরে বাবা, আমি কে বলেছিলাম যে রেঁধে দেব না? একদিন পরে খেলে কি এমন ক্ষতি হতো? এখন যে মানুষটাই বেঁচে আছে কিনা জানি না। হায় হায় হায়, কেন আমি এত মুখ করতে গেলাম? কি রে, কোনো খোঁজ পাওয়া গেল? এখনো যায়নি। তবে তুমি চিন্তা করছো কেন? দাদুকে লুকিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নেই। ওগো, তুমি সন্ধেবেলা তেলির দোকানে সর্ষে আনতে গিয়ে কোথায় উধাও হয়ে গেলে? দিদা, ও দিদা, অত ভেঙে পড়লে তো চলবে না। আমরা তেলি কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা বলেছেন সর্ষে কিনে দাদু বেরিয়ে যাওয়ার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না। তার মানে দাদুর কাছে সর্ষে ছিল, তাই তো রে পুটি? হ্যাঁ, সর্ষে আর কোথায় যাবে, দাদুর কাছেই ছিল। ঠিক আছে পুটি, কাল থেকে আমাদের আরো ভালো করে খুঁজতে হবে। বিজ্ঞানী মশাই, আপনাকে এখানে মুখ দেখাতে নিয়ে আসিনি। রাজ্য একেবারে ছাড়খাড় করে দিতে হবে। মহামারী ও মরকে প্রজাদের জীবন অতিষ্ঠ করে দিতে হবে। খাম্বাজ রাজকে আমি সেরকমই কথা দিয়ে এসেছি। আপনি আপনার কাজ ঠিকঠাক করলে খাম্বাজ রাজ্যের সুবিধা হবে। এই রাজ্য খাম্বাজ রাজ্যের সুবিধা হবে এই রাজ্য অধিকার করতে। আপনি চিন্তা করবেন না, আগে এই মানুষকে অসুস্থ করে দিতে হবে, তারপর শুরু হবে আমাদের খেল। মহারাজ যত দুর্বল হয়ে পড়বে, রাজ্যে যত প্রজা বিক্ষোভ হবে, তত খাম্বাজ রাজের এই রাজ্য কেড়ে নিতে সুবিধা হবে। ঠিক ঠিক, তখন আমি খাম্বাজ রাজের কাছ থেকে এই রাজ্য ধার চেয়ে নেব, আর আমি হব আসল রাজা। মহারাজ, এই আমাদের নতুন বিজ্ঞানী, মহান, খুব মহান। উনি এমন জিনিস বানাতে পারেন যার জন্য প্রজারা উপকৃত হবে, ফসল বাড়বে, স্বাস্থ্য ভালো হবে।
মহারাজের সুখ্যাতি অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখার সৌভাগ্য হলো। দেখেই মনে হলো আপনি মহান রাজা। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করুন। জয় হোক মহারাজের। আর তো পারছি না গোপাল, মুক্তির কিছু একটা উপায় বার করো। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনি তো এত জিনিস আবিষ্কার করেছেন, খিদে জয় করার কোনো ওষুধ বার করতে পারেননি না? না তা পারিনি, তবে করে ফেলবো। আরে একটা কথা তো তোমাকে বলাই হয়নি, আমি এমন একটা ওষুধ তৈরি করেছি যা গায়ে ছেটালেই মানুষের বয়স 1 লহমায় 100 পার হয়ে যাবে। হ্যাঁ, একটু বুঝিয়ে বলুন তো। কি আর বুঝিয়ে বলবো, ধরো তোমার গায়ে আমি ওষুধটা ছিটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি থুরথুরে পুরো হয়ে যাবে, গায়ে এক রত্তিও জোর থাকবে না, ধাক্কা মারলেই মাটিতে ধপাস তাই। আরে বলেন কি বিজ্ঞানী, আপনার সঙ্গে আছে নাকি সেই ওষুধ? আরে তাহলে কি আর এভাবে বন্দি হয়ে আছি? পাহারাদারদের বুড়ো বানিয়ে দিতাম এক লাথি, মেরে পাঠ করে দিতাম ব্যাটাদের। সময় আসবে আসবে, শিগগিরই আসবে বলেই মনে হচ্ছে। এই যে নতুন বিজ্ঞানী, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রজাদের মধ্যে এমন অসুখ ছড়িয়ে দিন যাতে রাজ্যে মহামারী লেগে যায়। গোপাল যদি কোনোভাবে ছাড়া পায় তবে এই সুযোগ কাজে লাগানো যাবে না। রাজ্যে সমস্ত পুকুরে এই ওষুধ ছড়িয়ে দিতে হবে। সেই জল খেলেই সব লোক এমন অসুস্থ হয়ে পড়বে যে কোনো ওষুধই কাজ হবে না। কিন্তু ওষুধ ছড়ানোর কাজটা করবে কে? কেন আমরা? এসব অপকর্মে তো আমাদের জুড়ি নেই বিজ্ঞানী মশাই। দেশটাকে একবারে ছারখার করে দেব, কত ধানে কত চাল তা এবার গোপাল বুঝবে। এমন জায়গায় রেখে এসেছি না, কারো বাবার ক্ষমতা নেই খুঁজে বার করার। তাহলে ওদের হাতে ওষুধটা দিয়ে দিন, ওরা আজ রাতের মধ্যেই সব কাজ করে ফেলবে। এই নাও ওষুধ, প্রতিটি পুকুরে 1 ফোঁটা করে ছিটিয়ে দিলেই গ্রাম উজাড় হয়ে যাবে। তুই ওদিকটা দেখ, আমি এই দিকটাতে দিচ্ছি। তুই আগে দিয়ে নে, তারপর আমি ওই দিকটাতে যাচ্ছি। আগে হ্যাঁ মহারাজ, মন্ত্রী লোক লাগিয়ে দিয়েছে। কাল রাত থেকেই সমস্ত পুকুরে বা জলাধারে ওষুধ প্রয়োগ করা হয়েছে। দেখবেন আজকের মধ্যেই লোকের স্বাস্থ্য কেমন ভালো হয়ে যায়। গোপালের কথা শুনে এতদিন তো প্রজাদের 1 পয়সাও খাজনা বাড়তে দেননি, এবার তো না বাড়ালে হবে না মহারাজ। আমাদের নতুন বিজ্ঞানী যখন এসেই গেছেন তখন প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, কিন্তু বিজ্ঞান চর্চায় তো খরচও প্রচুর। সে টাকা কোথা থেকে আসবে মহারাজ? প্রজারা সুখে থাকবে আর রাজার হাল খারাপ হবে, তা তো হতে পারে না। বাড়ানো কি উচিত হবে, বিশেষ করে এই মুহূর্তে, মানে যখন গোপাল নেই। গোপাল গোপাল করে তো আপনি নিজের রাজ্যের হাল খারাপ করে ফেলেছেন। রাজার সম্পদ না বাড়লে প্রজারা সুখে থাকবে কি করে? হ্যাঁ মানে ঠিকই বলেছ তুমি, তবে সেনারা তো এখনো চেষ্টা করছে গোপাল আর বিজ্ঞানীকে খুঁজে আনতে, তাদেরকে একটু সময় দিই। আমিও তো কম খুঁজিনি মহারাজ, পেলাম না তো। আর আমি যদি না পাই তবে ভগবানেরও সাধ্য হবে না খুঁজে আনতে। কবে গোপাল আসবে তার জন্য বসে না থেকে আপনি এক্ষুনি খাজনা বাড়ানোর কথা ঘোষণা করে দিন। জলে কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি, খাওয়া যাবে তো? এতদিন ধরে খাচ্ছি, কই কিছু তো হয়নি। দাঁড়া, আমি খেয়ে দেখি গন্ধ আছে কিনা। দাঁড়া দাঁড়া, কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ। তা হয়তো রাজবাড়ির থেকে জল পরিশুদ্ধ করার ওষুধ দিয়েছে, নাকি? তাও হতে পারে। শোনো 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 কৃষ্ণনগরবাসী, শোনো, মন দিয়ে শোনো। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য আরো বৃদ্ধির জন্যে মহারাজ প্রজাদের খাজনা কিঞ্চিত বৃদ্ধি করিলেন। খুব বেশি নয়, মাত্র দ্বিগুণ। আশা করি প্রজারা মহারাজের এই আদেশ খুশি মনেই গ্রহণ করবে। শোনো শোনো শোনো।
এর মানে কি মহারাজ নিশ্চয়ই ওই দুষ্ট মন্ত্রীর পরামর্শে খাজনা বাড়িয়ে দিলেন, হ্যাঁ? গোপাল না থাকায় আমাদের দুর্গতি, আজ যদি সে থাকতো কিছুতেই খাজনা বাড়াতে দিত না। ঠিক কথা বলেছো। আমার তো মনে হয় গোপালকে নিশ্চয়ই মন্ত্রী গুম করে রেখেছে, সঙ্গে বিজ্ঞানীকেও। এই আদেশ আমরা মানবো না। এই পুকুরের জলকে আমার বাড়ির সবাই বিছানায় কাতরাচ্ছে, বৈদ্যের কোনো ওষুধই কাজ করছে না। আমরা কি বিছানায় পড়ে মরবো নাকি? এদিকে আবার মহারাজও প্রজাদের খাজনা বাড়িয়ে দিয়েছেন, আমাদের কি না খাইয়ে মারবে নাকি? দলে দলে লোক এই রাজ্যের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, সেদিকে মহারাজের কোনো নজর নেই। খাজনা বাড়াচ্ছে, দেবো না, কিছুতেই দেবো না। নতুন বিজ্ঞানী, তুমি কি ওষুধ ছড়ালে যে সবাই অসুস্থ হয়ে পড়ছে? দলে দলে লোক বৈদ্যর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ওষুধ তো কোনো কাজই করছে না। মহারাজ, আমি যে ওষুধ প্রয়োগ করেছি তার প্রাথমিক ধাক্কাটা সামলে নিলেই সবাই দীর্ঘ আয়ু পাবে। এখন কিছুদিন একটু ভুগতে হবে। নিকুচি করেছে তোমার দীর্ঘ আয়ু। এক্ষুনি আমার সামনে থেকে তুমি আর মন্ত্রী দূর হয়ে যাও। আমি তোমাদের আর মুখদর্শন করতে চাই না। মহারাজ, ঘি যখন সোজা আঙুলে ওঠে না তখন আঙুল বেঁকাতে হয়। আমি তাই করেছি। গোপাল গোপাল করে যখন আপনি আমাকে অপমানের পর অপমান করেছেন, তলে তলে আমিও ব্যবস্থা নিয়েছি। আমাকে দূর করে দিলেই আমি চলে যাব, সেটা আপনি ভাবলেন কি করে? আপনি এখন আমাদের হাতে বন্দী। আপনার সমস্ত সেনাবাহিনী এখন খাম্বাজ রাজে। গোপাল আর বিজ্ঞানীকে আপনি খুঁজেও পাবেন না। আমি দরকার পড়লে এমন ওষুধ প্রয়োগ করব যে আপনার রাজপ্রাসাদ এই মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি কি তাই চান? তাই যদি হয় তাহলে আমাকে বন্দি করে কারাগারে রেখে দাও, রাজা বানিয়ে আর রেখো না। না না, তা হবে না। আপনাকে বন্দি করা হবে না। আপনাকে সামনে রেখেই আমরা রাজ্য চালাবো। তারপর প্রজারা যখন বিদ্রোহ করবে তখন খাম্বাজ রাজ আপনার সিংহাসন দখল করবে। এখন আপনার স্থান হবে অন্দরমহলের শয়নকক্ষে। যা ভেবেছিলাম ওই দেখ পুটি, রাস্তার মধ্যে কেমন সর্ষে গাছের চারা বেরিয়েছে। দাদু ঠিক চিহ্ন রেখে গেছে। চল আমরা এই চারা গাছ দেখে দেখে যাই, দেখি কোথায় নিয়ে যায়। একে লোক মরছে বিনা চিকিৎসায়, তারপর আবার খাজনা বাড়ানো হলো। মহারাজের মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। আমরা এই অন্যায় মানবো না। সেদিন মহারাজকে সব বলতে আমি রাজসভায় গিয়েছিলাম, দেখলাম আগের প্রহরীরা নেই, তাদের জায়গায় অন্য লোক হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বলতো?